আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক এবং যে ছাত্রী ছিলেন তার সঙ্গে দোষী সঞ্জয় রায় যে জিনিসটা করেছে সেটা নাকি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আর এটাই কিন্তু গত সোমবার দিন শিয়ালদা কোর্টের যে বিচারক ছিলেন তিনি জানিয়েছিলেন। কিন্তু এই বিচারকই কিন্তু আবার ৯ বছর আগে একটা কেসকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সেই কেসে যে দোষী ছিলেন তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু সেই যে দোষী তিনি কিন্তু কোনো রকমের খুন বা এরকম কোনো কাজ করেননি। তো সেই কেসটা কি করে বিরলের মধ্যে বিরলতম হলো, আর এই যে আরজি করের কেসটা কি করে বিরলের মধ্যে বিরলতম হলো না, আজকের ভিডিওতে এটা নিয়েই আমরা আলোচনা করব বা শেষ পর্যন্ত বলবো। আর শেষ পর্যন্ত দেখলে তোমরা একটা ডিসিশন নিতে পারবে যে এই যে ডিসিশনটা সোমবার দিন নেওয়া হয়েছে সেটা কি আদৌ ঠিক ডিসিশন নাকি সেটাকে আরো বিবেচনা করা উচিত ছিল এবং সর্বোচ্চ যে সাজা সেই সাজাটা দেওয়া উচিত ছিল। তো নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমন আজকের যে খবরটা সেটা হচ্ছে গিয়ে ৯ বছর আগে মাদক মামলায় মৃত্যুদণ্ডই দিয়েছিলেন বিচারক দাস। গত সোমবার দিন শিয়ালদা কোর্টের জাজ অনির্বাণ দাস আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক এবং ছাত্রীর সঙ্গে ঘৃণ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে কিন্তু মৃত্যুদণ্ড না দিয়ে দিয়েছিলেন আমৃত্যু কারাবাস। কারণ তার মনে হয়েছিল এই কেসটা নাকি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আর এই রায়টাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে আমাদের রাজ্য সরকার এবং যথারীতি বুধবার দিন তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বলছি, আগে এই অনির্বাণ দাসের যে খবরটা সেটা নিয়ে আমি একটু বলে নিই। এই অনির্বাণ দাসই কিন্তু আবার ৯ বছর আগে বলা হচ্ছে ২০১৬ সালের ৮ই এপ্রিল একটা মাদক কেসে ধরা পড়া অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যদিও হাইকোর্টের তরফ থেকে এই মৃত্যুদণ্ডটা তুলে নেওয়া হয় এবং তাকে মানে সেই যে অপরাধী তাকে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ৯ বছর আগে এই বিচারক অনির্বাণ দাস যাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার অপরাধটা কি ছিল সেটা আগে আমাদের একটু জেনে নিতে হবে। ২০০২ সালে ৩রা অক্টোবর সল্টলেকের একটা বাড়ি থেকে মাদক চক্রের এই যে পান্ডা আনসার রহমানকে গ্রেপ্তার করে এনসিবি। এনসিবি মানে হচ্ছে গিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো এই আনসার রহমানের আরেকটাও নাম ছিল রমেশ গিরি। এই আনসার রহমান যখন সল্টলেকের বাড়ি থেকে বেরাচ্ছিলেন তখনই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বলা হয়েছে যে হেরোইন ১৬,০০০ টাকা এবং একটা গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করে এনসিবি। আর তাকে যখন জেরা করা হয় তার জেরাতে আরেকজনের নাম উঠে আসে, তার নাম হচ্ছে গিয়ে গঙ্গাপ্রসাদ যাদব, তারও একটা নাম ছিল ওরফে দীপক গিরি। তো সল্টলেকের দুটো জায়গায় তল্লাশি করে এনসিবি এবং সেখান থেকে বলা হয় যে ৫৩ কেজি ৫০০ গ্রাম হেরোইন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল। আর তারপরেই ২০১৬ সালে কিন্তু এই কেসটা বারাসাত কোর্টে আসে। আর সেই সময় বারাসাত কোর্টের যে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক ছিলেন এই অনির্বাণ দাস। তো ২০১৬ সালে ৮ই এপ্রিল অনির্বাণ দাস এই কেসের যে অপরাধী দুজন ছিলেন, এক তো হচ্ছে বললাম আনসার রহমান, আর একজন হচ্ছে গিয়ে দীপক গিরি যা ওরফে হচ্ছে কি গঙ্গাপ্রসাদ যাদব নাম ছিল, তাদের সাজা দেন, মানে তাদের সাজা ঘোষণা করেন। একজন মানে আনসারকে মৃত্যুদণ্ড দেন এবং হচ্ছে গিয়ে আরেকজন যে ছিলেন দীপক গিরি বা গঙ্গাপ্রসাদ তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন। আর এক্ষেত্রে তার কিন্তু মনে হয়েছিল যে এই কেসটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে খুনের ক্ষেত্রে দেখা যায় দোষী যে সে কোনো এক ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে, কিন্তু এখানে যে বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে তা সমাজের বহু মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই হেরোইনের নেশা বহু পরিবারের সদস্যদের ধ্বংস করেছে। এই ধরনের অপরাধী নিজেদের ক্ষেত্রে কিছু যায় আসে না, কিন্তু এরা সমাজের স্থিতিশীলতা নষ্ট করার জন্য যুদ্ধে সামিল হতেও পিছপা হয় না। এই ধরনের দোষীরা জাতির শত্রু বা এনিমিজ অব দ্য নেশন। এর সাথে অনির্বাণ দাস আরো বলেছিলেন যে এই যে আনসার এ কিন্তু আগেও দুবার মাদক কেসে ধরা পড়েছে, কিন্তু তিনি কোনোভাবে শোধরায়নি এবং সে এই জিনিসটা থেকে বেরোয়নি। তো তিনি সমাজে থাকার কোনো রকম ভাবে যোগ্য না এবং সেই কারণেই কিন্তু তাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছিল এই অনির্বাণ দাস। এবং প্রথমেই যেটা বললাম এই ক্ষেত্রে এইভাবেই তিনি জাস্টিফাই করেছিলেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। আর এখনকার যে কেসটা ছিল সেটা হচ্ছে গিয়ে যেটা আরজি কর কাণ্ডের কেস, সেখানে তার মনে হয়েছে জিনিসটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা দ্বিমত থাকছে, যেখানে একটা মাদক কেসের জন্য ধরা পড়া অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, কিন্তু একটা মহিলার সঙ্গে ঘৃণ্য অপরাধ করার পর দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে কেন মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কেন সেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হবে না। তো এখানে একজন বিচারক, তিনি অনেক জ্ঞানের অধিকারী, অনেক ব্যাপার জানে এই সমস্ত বিচারের ব্যাপারে। তো তিনি যখন একটা ডিসিশন নিয়েছে হয়তো তিনি কিছু একটা ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছে, কিন্তু আমাদের যেটা কাজ আমরা হয়তো সেই জিনিসটাকে মানতে পারি অথবা সেই জিনিসটা এগেনস্টে চ্যালেঞ্জ করতে পারি। আর সেই চ্যালেঞ্জই করেছে কিন্তু আমাদের রাজ্য সরকার। গত সোমবার দিন শিয়ালদা কোর্টে আরজি কর কাণ্ডের যে রায় ঘোষণা হয় তাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুশি হননি এবং সেই কারণে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে
দোষী সঞ্জয় রায় সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ডের জন্য দ্বারস্থ হয় বুধবার দিন হাইকোর্টে, এবং সেই যে মামলাটার শুনানি চলছিল কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। আর এই মামলাতেই কিন্তু স্পষ্টত রাজ্যের এই মৃত্যুদণ্ডের আবেদন করার এখতিয়ার নিয়ে প্রস্তুত হলেন সিবিআই। সিবিআই এর তরফ থেকে যে আইনজীবী ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন যে নিম্ন আদালতেও কিন্তু কেন্দ্রীয় যে এজেন্সি সিবিআই কিন্তু সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ডই কিন্তু চেয়েছিলেন। এছাড়াও সিবিআই এর আইনজীবী বলেছেন যে এক্ষেত্রে নির্যাতিতার বাবা মা দোষী অথবা সিবিআই যদি হাইকোর্টের দ্বারস্থ না হয় তাহলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে। আর এই বক্তব্যের কিন্তু বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আপাতত রাজ্যের তরফ থেকে যে আবেদন করা হয়েছে সেটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেই মামলার কিন্তু শুনানি হবে বলা হচ্ছে পরবর্তী সোমবার দিন। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার যখনই এই মৃত্যুদণ্ডের আবেদন নিয়ে হাইকোর্টে গেল তখনই কেন সিবিআই এত তৎপর হয়ে উঠলো। তো আইনজীবী মহলের এটা মনে হচ্ছে যে নিম্ন আদালতে আরজিকর কেসটাকে বিরলের মধ্যে বিরলতম কেস হিসেবে দেখাতে কিন্তু ব্যর্থ হয়েছে এই সিবিআই, আর যেটা কিনা তাদের অনেকটা মুখ পুড়িয়েছে। তাই নিম্ন আদালতের এই রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে যাতে হাইকোর্টে আবেদন করার লিস্টে প্রথমে থাকা যায় সেই কারণেই কিন্তু সিবিআই রাজ্যের এই জিনিসটাকে বিরোধিতা করছে যাতে তাদের নামটা এই লিস্টে প্রথমে থাকে, অর্থাৎ তাদের ভাবমূর্তিটা একটু সঠিক করার জন্য বা পরিষ্কার করার জন্যই কিন্তু তাদের এই পদক্ষেপ বলা হচ্ছে। তো এই ছিল আজকে ভিডিওটা যেখানে আমরা দেখলাম যে এই অনির্বাণ দাস যে কিনা সোমবার দিন আরজিকর কাণ্ডটাকে বিরলের মধ্যে বিরলতম না ভেবে যে দোষী ছিল সঞ্জয় রায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে দিয়েছিল কারাবাস, সেই কিন্তু 9 বছর আগে একটা মাদক মামলায় জড়িত লোককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, যদিও কিনা হাইকোর্টের পক্ষ থেকে সেই মৃত্যুদণ্ড ক্যান্সেল হয়ে পরবর্তীকালে 30 বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু সেটা বক্তব্য না, সেটা বক্তব্য যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে আরজিকর কাণ্ড যেটাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করলেন না অনির্বাণ দাস, আর সেটাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু হাইকোর্টে রাজ্য সরকারের এই আবেদনকেও কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে বা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে সিবিআই, কারণ শিয়ালদা কোর্টের যে রায় ঘোষণা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ জানানোর লিস্টে কিন্তু সিবিআই রাজ্য সরকারের আগে থাকতে চাইছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পর্কে তোমাদের কি মতামত, আর এটা নিয়েও বলতে পারো যে 9 বছর আগে যেটা বিরলতম ঘটনা মনে হয়েছে যেটা এখন বিরলতম ঘটনা বলে মনে হচ্ছে না, সেটা কি সঠিক, সেটা নিয়েও তোমরা তোমাদের মতামতটা এখানে জানাতে পারো। আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই কথা যেটা বলবো সব শেষে এসে, সত্যমেব জয়তে।